কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে কিরকম গালাগালি আমাদের ভারতীয়দের, ভারতকে কিরকম গালাগালি দেওয়া হচ্ছে। আসলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয় তখন গায়ে কাঁটা দেয়, কিন্তু এখনকার কট্টরপন্থীদের তাই কাঁটা দেয় না, তারা কাঁটা বিঁধতে চায় ভারতের দিকে, রবি ঠাকুরের দিকে। মেজর ডালিমের কথা বলছিলাম, মেজর ডালিমের বক্তব্যটা একবার শোনাই, তারপরে বিশ্বজিৎ দাসের কাছে আসবো। যাকে নিয়ে আমরা নাচানাচি করি, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক। আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে। বিশ্বজিৎ, একে তো মুজিব খুনি, সেই ডালিম প্রকাশ্যে এলো, তারপরে রবি ঠাকুরকে গালাগাল। না, দেখো অরিন্দা, এতদিন ধরে আমাদের এই ন্যারেটিভটা ছিল যে বাংলাদেশ আর্থিকভাবে দুর্বল, বাংলাদেশ ভারতের উপর আমদানি রপ্তানির উপর নির্ভর করে। অন্তত এটা ভাবতো, অন্তত আমরা এই বাংলার মানুষ ভাবতাম ন্যূনতম সংস্কৃতি বোধ আছে। এখন এগুলো শুনে মনে হচ্ছে সংস্কৃতির বিন্দু মাত্র নেই। আসলে এত সময় ধরে কথা হচ্ছে না, ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন ইউনুস সরকারের কথা। ইউনুস আসলে কোনো ফ্যাক্টর নয় এখানে। ইউনুস সরকারে ইউনিসের কোনো ভূমিকা নেই। কারণ ছাত্র আন্দোলনের নামে যে মৌলবাদী আন্দোলন বাংলাদেশে হলো, সেখানে মোহাম্মদ ইউনুসকে আনা হলো কেন? ওই মৌলবাদীদের কণ্ঠস্বর ইউনুসের মাধ্যমে বলা হবে। শুধু তাই নয়, যদি ভারত বিদ্বেষী কথা ইউনুস না বলতে পারে, তাহলে এখনই বাংলাদেশে ইউনুসের বিরুদ্ধে এক একটা গোষ্ঠী সরব হয়েছে। ইউনুস একটা সময় নিজে রাজনৈতিক দল করে লড়তে চেয়েছিল, পরবর্তীকালে শান্তির জন্য নোবেল দিল। আর শান্তি কমিটি এখন ভাবছে যে এমন একজন মানুষ সরকারে আসার পরে সেই দেশের শান্তির কি অবস্থা। এখন সামরিক দিকে সংস্কৃতির কথা ছেড়েই দিলাম, বাংলাদেশকে এখন আর সংস্কৃতির দিক থেকে ভারতবর্ষ মেনে নেবে না, বা অন্তত আমরা বাঙালিরা যারা রবীন্দ্রনাথকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, আমাদের কাছে সে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ হোক, বন্ধুত্বের মতো দেশ হোক, আমরা সেটাকে কখনো প্রশ্রয় দেব না, বা আমাদের এই ঔদার্য নেই যে আমরা সেটা মেনে নেব, বা যেখানে কূটনৈতিক ভাবে মেনে নিতে হলেও মনে কোথাও নেব না। এইবার দ্বিতীয় যে কথাটা দেবো না যে একটা লোকসঙ্গীতের আসর, সে সঙ্গীতের আসর হোক, লোকসঙ্গীতের আসর, প্রাণের গান, সেই গানের কনসার্টে গিয়ে হামলা চলবে? একেবারে তাই। আমরা অন্তত সেই সংস্কৃতিটা বড় হয়নি, কারণ আমাদের এখানে মাদার টেরিজা যে বাণী দিয়েছেন, মহাত্মা গান্ধী যে বাণী দিয়েছেন, যেগুলো দেখে আমরা বড় হয়েছি। আজকে যে মৌলবাদী দর্শন বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, আমরা তো দেখছি যে ৭১-এর আগে পূর্ব পাকিস্তানের যে অবস্থা ছিল, আর একটা পাকিস্তান হতে যাচ্ছে। এটা বাংলাদেশ বুঝতে পারছে না। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৩৭, আর ভারতবর্ষের অবস্থান হচ্ছে ৩। তাহলে ৩ যদি ৩৭-এর সঙ্গে যুদ্ধ করে, ভরসা কোথায়? ভরসা কি শুধু চায়নার সাপোর্ট? ভরসা কি শুধু পাকিস্তানের সাপোর্ট? নাকি আমেরিকা কোনোভাবে সাপোর্ট? এবং সেখানে পাকিস্তান তালিবান আক্রমণে তালিবানরা ১৯টা জেলা ইতিমধ্যে পাকিস্তানের দখল করে নিয়েছে। সুতরাং এই ভরসাতে যদি বাংলাদেশ আসে লড়াই করতে, বা ভারত এই যে ধৈর্য দেখাচ্ছে, এই যে স্থিতিশীলতা দেখাচ্ছে, সেইটা কিন্তু বেশি দিন দেখানো যাবে না। তার কারণ ভারত ইতিমধ্যে সামরিক শক্তিতে অগ্নি 5 এবং অগ্নি 6 তার পরীক্ষামূলক উৎক্ষেপণ তারা প্রমাণিত করেছে। ওরা বারবার বলছে না, কলকাতা দখল করতে সবচেয়ে বড় মিম তৈরি হয়েছে, ক ঘন্টা লাগবে তো মানে আমাদের কলকাতাকে দখল করতে। ভারতবর্ষের কয়েক মিনিট লাগবে বাংলাদেশের যে সামরিক শক্তি আছে সেটার সঙ্গে লড়াই করতে। কারণ এখানে খুব ডিসিসিভ ফ্যাক্টর হয়ে রয়েছে আমেরিকা। কারণ আমেরিকার সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপ এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরে দ্বিতীয়বার তার অবস্থান কি, তার উপরে নির্ভর করছে বাংলাদেশ ঠিক কি পরিস্থিতিতে রয়েছে। এবং মোহাম্মদ ইউনুস তো কখনোই আমেরিকার সেই শর্ত সাংস্কৃতিক মানসিকতার দিক থেকে তলানিতে এসে ঠেকেছে। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে বোধহয় দায়ী করা যায় না। বোধহয় সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ এই রকম নিচু সংস্কৃতির ধারক বাহক নন। আসলে এক শ্রেণী এই সময় উঠে আসছে, এই মেজর ডালিমের মতো কয়েকজন।
কিন্তু অয়নদা তারা তো ডমিনেট করছে। তার কারণ একটা সময় ধরো এই আন্দোলনটা সংখ্যালঘু হিন্দুদের উপর হচ্ছে। এই যে তুমি প্রথমে দেখালে মৎস্যজীবীদের সঙ্গে যে ব্যবহার করা হুম হয়েছে, এটা তো হুম আন্তর্জাতিক মানবাধিকার সনদে আছে, হুম কখনো এই হুম ব্যবহার করতে পারে হুম না। এবং দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের পাওয়া উচিত, যে অন্য দেশের যেখানে জলের সীমানা রয়েছে সেখান থেকে যদি কোনো মানুষ যায়, তাহলে আমাদের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাতে আমরা ফেরত পেতে পারি। এবং সেক্ষেত্রে যে পরিমাণ অত্যাচার শারীরিক ভাবে করেছে, এর পরে কি করে ভাবে যে ভারত ভালো ব্যবহার করবে? দিনের পর দিন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার মেনে নেবে আমার প্রতিবেশী দেশ, আমার রুট, আমার শিকড়, আমার বাপ মায়েদের ভিটে মাটি, সেই ভিটে মাটির উপরে যদি অত্যাচার হয়, তাহলে ভারতবর্ষ তো সে মেনে নেবে না। আর একেবারে এই অত্যাচার শুধুমাত্র যে ধর্মের উপরে অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাও নয়। আমরা মুখ বন্ধ করেছিলাম, আমরা চাইছিলাম আন্তর্জাতিক মঞ্চ এবং অর্থনৈতিক অবরোধের কথা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সংস্কৃতির উপরে যখন আসে, একটা জাতির যদি সংস্কৃতি ভেঙে যায় তাহলে থাকে কি তার? এমনিই বাংলাদেশের কিছু নেই, তখন সংস্কৃতি ভেঙে গেলে আমরা যদি চেষ্টা করি, ভারত যে আমদানি রপ্তানি করে, ভারতের আমদানি রপ্তানির 2% বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ যেটা অ্যাকসেপ্ট করে সেটা বাংলাদেশের প্রায় 70%। বাংলাদেশ একদম। কিন্তু না খেতে পেয়ে মরে যাবে, আর না খেতে পারলে তখন আর চীন সংস্কৃতি আসবে না। পাকিস্তান খেতে পারছে না, তার সঙ্গে সখ্যতা চীনের সঙ্গে, চীনের মাধ্যমে খাবার আনার চেষ্টা, এ ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের মানুষের, এটা বলাই যায়। আমি ব্রিগেডিয়ার সান্যালের কাছে যাব। এই যে মেজর ডালিম এই 50 বছর পরে প্রকাশ্যে এলো, প্রকাশ্যে আসতে পারলো, মুজিব খুনি প্রমাণিত, যে মুজিবকে খুন করেছে এই মেজর ডালিম, কি অবস্থা! এর আগে বহু জঙ্গিকে মুক্ত করা হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হয়নি। মেজর ব্রিগেডিয়ার সান্যাল। না, এই মেজর ডালিমের সম্বন্ধে যেটা আমরা শুনতে পাচ্ছি, আমার একটু সন্দেহ আছে। মেজর ডালিমের অস্তিত্ব কিংবা এক্সিস্টেন্সটা কি এটা আমি জানি না। উনি বেঁচে আছেন কি মরে আছেন আমরা এটাও জানি না। উনি হঠাৎ আচ্ছা 50 বছর পরে এখন নতুন জন্ম নিয়েছেন। এতদিন উনি জেলে ছিলেন, হুম শান্ত ছিলেন। হুম ওনার ওপরে ডেথ সেন্টেন্স দেয়া হয়নি। হুম উনি হয়তো লং টার্ম লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল, ফর লাইফ। হুম এখন মোহাম্মদ ইউনিস ওনাকে একটা দেশ সেবিকের মতন দেখছেন, আর ওনার ফটো কিংবা ইমেজ হয়তো ব্যবহার করছেন। বাংলাদেশের যে প্রবলেমটা আছে, ইকোনমিক, সোশ্যাল, বর্ডারের প্রবলেম এখন আরম্ভ হয়েছে, বাংলাদেশের সাধারণ নাগরিক এটা বুঝতে পারছে। আর ওরা এটাও বুঝে গেছে যে যবে থেকে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট বাংলাদেশের রাজত্বটাকে সামলাচ্ছে, দেশের অনেক অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে। বাংলাদেশের সাধারণ নাগরিকরা এখন অ্যান্টি মোহাম্মদ ইউনূস হতে চলছে, আর এদের সংখ্যা বেড়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস এই যে একটা স্পন্টেনিয়াস বিদ্রোহ, যেটা বাংলাদেশের সাধারণ নাগরিকদের এর মধ্যে মানে গড়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোল করতে চায়। সেই জন্য মোহাম্মদ ইউনূস এমন একটা প্রপাগান্ডা আরম্ভ করে দিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে, যেখানে সাধারণ বাংলাদেশের নাগরিককে বোঝাতে, সাধারণ বাংলাদেশের নাগরিকদের বোঝাতে আছে বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে আরো বড় শক্তিশালী সামরিক দেশ। বাংলাদেশের যে অবস্থাটা, একটা ছোটখাটো এখন একটা প্রবলেম চলছে, হয়তো এটার জন্য দায় হচ্ছে ইন্ডিয়া, যেটাকে আমাদের রুখতে হবে। এখন বাংলাদেশের সাধারণ নাগরিক এটা হয়তো বোঝে না যে স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন কি হবে যদি ওরা ইন্ডিয়া হয়। তো বাংলাদেশের যে প্রবলেমটা হচ্ছে আমরা দেখছি, আর দিন বাই দিন একটা ডিটোরেশন কিংবা অবনতি ঘটছে। ইন্ডিয়া এতে কোনদিন ইনভলভ করবে না, ইনফ্লুয়েন্স করবে না।
ইন্ডিয়া দেখে যাচ্ছে বাংলাদেশের অবস্থাটা, যে ডিটোরেশনটা হচ্ছে, ওরা একদম। দেখে যাচ্ছে। ওরা উস্কাবে, ওরা ইন্ধন যোগাবে, কিন্তু ভারত কোনোদিনও, ভারতের পররাষ্ট্র নীতি অনুযায়ী, বিদেশ নীতি অনুযায়ী ভারত কোনোদিনও সেইভাবে অ্যাটাক করে না। অনেক ঠান্ডা মাথায়, অনেক শীতল মস্তিষ্কে ভারত এই প্রবলেমগুলো ওভারকাম করার চেষ্টা করে। আমরা আগামীকালও বাংলাদেশ নিয়ে আলোচনায় আসব। অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের স্থল সীমান্ত, জল সীমান্ত, ভারত বাংলাদেশের আকাশ সীমান্ত সব কিন্তু আগে থেকে একেবারে নির্দিষ্ট, সেখানে কোনো এলওসি নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে উত্তর 24 পরগনার কোদালিয়া, রনঘাটের কোদালিয়া নদী, সেই নদী নাকি ভারত দখল করে রেখেছে বিএসএফ। বিজিবি দাবি করলো সেই কোদালিয়া নদীর একটা অংশ তারা উদ্ধার করেছে। কবে বিজিবির হলো, কবে বিএসএফ দখল করলো, বিজিবি এখন কিভাবে উদ্ধার করলো, এই সব নিয়ে এখন বিরাট বিতর্ক চলছে। কারণ বিএসএফ বলছে এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যে বলছে বিজিবি। আমরা আসবো আগামীকাল এই আলোচনায়। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার সান্যাল, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দাস। শেষ করছি জনতার দরবার।